নমস্কার, আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে ক্যালকাটা আয়ুর্বেদের আরও একটি বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাবো। আয়ুর্বেদ বিভিন্ন রোগের ক্ষেত্রে কিভাবে আপনার সমস্যার সমাধান দিতে পারে বা আপনার সমস্যার চাবিকাঠি হয়ে কাজ করতে পারে সেই দিকেই আমরা একটু নজর রাখার চেষ্টা করব। তবে আজ মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে অবশ্যই আসবো, কিন্তু যার সঙ্গে আলোচনা করব আপনারা সকলেই তার সঙ্গে ইতিমধ্যেই পরিচিত। আমার সঙ্গে রয়েছেন ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সুমিত ভাদুরী। সুমিতদা, আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো। এবং যে বিষয় নিয়ে আজ মূলত আলোচনা করব, দেখুন, নার্ভের সমস্যা আমার আপনার বা যে কোনো বয়সে যে কোনো মানুষেরই হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নার্ভ সংক্রান্ত বা নার্ভের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন রোগও যেমন থাকে, কিন্তু পাশাপাশি আরেকটি সমস্যা ভীষণভাবে জ্বালাতন করে আমাকে, আপনাকে বা অনেকেরই যাদের নার্ভের সমস্যা রয়েছে, তা হলো নার্ভের থেকে ব্যথা হয় একটা। এই নার্ভের ব্যথাটা ঠিক কি সেটাই আগে জেনে নেব সুমিতদার থেকে। সুমিতা, কি বলবেন, মানে এই নার্ভের ব্যথাটা আসলে কি? দেখো, নার্ভের যেটা ব্যথা ওটাতে মানে চাপ বেঁধে আছে, সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে নার্ভের সমস্যা ব্যথাগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, বা নার্ভ রিলেটেড ব্যথা বলতে পারি আমরা সেগুলো। আচ্ছা, তো এগুলো যে হচ্ছে তার বিভিন্ন ধরনের রোগের মধ্যে নার্ভের যে নিউরোলজিক্যাল যত প্রবলেম আছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই নার্ভের ব্যথাগুলো আছে। তো আমরা আজকে যেটা বলছি সেটা হচ্ছে নিউরোপ্যাথি যে ব্যাপারটা, নিউরোপ্যাথি অ্যাকচুয়ালি হচ্ছে যে নার্ভের যে ব্যথাগুলো সেগুলো হচ্ছে বলবো এক্সট্রিমিটিস, যেগুলো মানে আমাদের তো ব্রেন থেকে তারপরে স্পাইনাল কর্ড দিয়ে আমাদের মানে মেরুদণ্ডের ওখান দিয়ে স্পাইনাল কর্ড বেরিয়েছে, তারপরে সেখান থেকে নার্ভগুলো ব্রাঞ্চ হয়ে আমাদের বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় গেছে। এবার হাতে পায়েও কিন্তু বিভিন্ন জায়গায় নার্ভ আছে। এই জন্য কোথাও কেটে গেলে বা একটা মশা কামড় দিলে কিন্তু আমরা বুঝতে পারি ব্যথাটা বা অনুভূতিটা আছে, কারণ সেখানে নার্ভ আছে। আবার কোনো অ্যাকশান করতে গেলে হাত দিয়ে হোক বা শরীরের যে কোনো অংশ থেকে, সেখানেও নার্ভ আছে। দুরকম সেন্সারি আর মোটর নার্ভ, দুরকম নার্ভস থাকে আর কি সাধারণত। তো এই ব্যাপারটা ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের যেটা এক্সট্রিমিটিস বলি, মানে শরীরের যে একদম এক্সট্রিম অঙ্গ, যেটা দুটো পা আর দুটো হাত, এইসব জায়গায় এক ধরনের পেইন হয়, ঠিক আছে। এই পেইনগুলোই কিন্তু আমরা বলি যে নিউরোপ্যাথি বলা হয়, যেখান থেকে আমাদের নিউরোপ্যাথির থেকে কিন্তু অবশ্যই আমাদের ব্যথার সৃষ্টি হয়। এই নার্ভের ব্যথাটি কি কি কারণে হচ্ছে সুমিতা? প্রথম একটা খুব কমন কারণ, একটা তো যেটা মানে বললাম যে অন্যভাবেও যদি আবার বলি যে নার্ভ ড্যামেজ হলে এই নিউরোপ্যাথিগুলো হয়। তো কেন হয়, ড্যামেজগুলো কেন হয়, তার বিশেষ কারণ হচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিস থেকে দেখা যায় যে দেখবেন অনেক সময় অনেকেই বলে যাদের ডায়াবেটিস আছে বা সুগারের প্রবলেম আছে যে পায়ে খুব ব্যথা ধরে, ঠিক আছে, ওটা একটা কারণ হতে পারে। তারপরে দেখা যাচ্ছে কোনো আঘাতজনিত কারণে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ট্রমা হয়েছে, আঘাত পেয়েছে শরীরে, সেখান থেকে দেখা যাচ্ছে এক সময় যে ব্যথার সৃষ্টি হচ্ছে, সেটা একটা হতে পারে। অনেক সময় মেডিসিনের থেকেও হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে কোনো ইনফেকশান থেকে, অনেক সময় ক্যান্সারের পেশেন্টেরও দেখা যায় যে হাত পায়ে খুব ব্যথা হয়, তাদের খুব কষ্টকর জিনিসটা, খুবই মানে কষ্টের ব্যাপার সেই জায়গাটা। তো এরকম ক্ষেত্রে কিন্তু এই যে নিউরোপ্যাথি যেটা বলছি, যে নার্ভের পেইনটা যেটা এক্সট্রিমিটিতে হয়, পেরিফেরাল নার্ভসের মধ্যে হয়, যেটা একেবারে অংশে মানে শরীরের শেষ অংশগুলোতে হয়, হাত পায়ে। তো এইগুলো কিন্তু খুব কমন কারণ যার থেকে দেখা যায় যে এই নিউরোপ্যাথিটা হয়। বেশ, তাহলে একটা প্রশ্ন, যেটা ধরুন আমার হাত পা ব্যথা করছে, আমি কি করে বুঝবো যে ওটা নার্ভের ব্যথাই হচ্ছে বা নার্ভের জন্যই হচ্ছে? এই জায়গাগুলো কি কোনোভাবে আলাদা করা? হ্যাঁ, মোটামুটি যদি আমি দেখা যায় যে শরীরের যে কোনো জায়গায় কিন্তু ব্যথা হয়, ঠিক আছে, মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় যেখানেই নার্ভ গেছে সেখানে ব্যথা হয়। এটা প্রথমে কথা বলবো যে যদি আমি বলি যে আর্থারাইটিসের পেন, যেটা হাড়ের ওপরে যে ব্যথাগুলো হয়, সেগুলো সাধারণত দেখা যায় যে জয়েন্টের মধ্যে পেনগুলো আসছে, ঠিক আছে। আর আরেকটা হয় যে মাসেলসের মধ্যে ব্যথা যেগুলো হয়, সেগুলোকে আমরা মাসেলস যদি মানে কি বলবো, খুব সূক্ষ্মভাবে যদি বলি, যে কোনো মাসেলের ব্যথা কিন্তু নার্ভের ব্যথাও আমরা বলতে পারি। শুধু মানে আঘাত লেগে যাওয়া যেটা বললাম, সেটা একটা নার্ভের ব্যথা ধরে নিতে পারি। বা আমার কাজ করতে গিয়ে আমার ক্লান্তি চলে এসছে হাত পায়ে, সেখানে হাত পা ব্যথা করছে, সেটাও কিন্তু আমরা মাসেলস পেইন বলতে পারি অনেক সময়। মাসেল যে তারপরে হচ্ছে কি বলবো, স্ট্রেন হয় মাসেলের ওপরে, ঠিক আছে, স্প্রেন হয়, মানে খিচ ধরে যায়, আমরা অনেক সময় দেখি। এগুলো কিন্তু নার্ভ এন্ডিংসের মধ্যেও কাজ করে বা নার্ভসের মধ্যে কাজ করে এই ব্যথাগুলো। জেনারেলি জয়েন্ট পেন থেকে নার্ভ পেইনগুলো আমরা যদি আলাদা করতে পারি, কি হাড়ের ব্যথাগুলো সাধারণত জয়েন্টে হয় বা মেরুদণ্ডের যে হাড় আছে তার বিভিন্ন অংশে হতে পারে, যেটা আমরা সার্ভাইক্যাল পেইন বলি বা সার্ভাইক্যাল আমরা স্পন্ডেলাইসিস বলি, তারপরে লাম্বার স্পন্ডেলাইসিস বলি। এগুলোকে কিন্তু
আমরা জেনারেলি অর্থোপেডিক বা হাড়ের প্রবলেম হিসাবেই দেখা হয়। তাছাড়া অস্টিও আর্থারাইটিসের জন্য হাঁটুতে, তারপরে অনেক সময় দেখা যায় ফ্রোজেন শোল্ডার, সেটা কিন্তু ফ্রোজেন শোল্ডারটা কিন্তু একটু এমন আছে, দুদিকেই বলা যায়, মানে একজন মানুষ মানে ফ্রোজেন শোল্ডার নিয়ে থাকলে সেটা ওখানে নার্ভের থেকেই হয়, কারণ হচ্ছে ওই জায়গাটা খুব স্টিফ হয়ে যায় জয়েন্টটা, ঠিক আছে, ফ্রোজেন শোল্ডার। আচ্ছা, তো এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেনারেলি কি বলবো হাড়ের দিক হচ্ছে। এইবার দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে টেনিস এলবো হয়, অনেকে টেনিস এলবো মানে হচ্ছে যে এখানে দেখবেন ব্যথা হয়, ঠিক আছে, তো সেগুলো কিন্তু জয়েন্টের মধ্যে ব্যথা নয়, সে কিন্তু মাসেলের মধ্যে ব্যথা, এটা কিন্তু নার্ভের দিকে আমরা নিয়ে যেতে পারি। অনেকের দেখা যাচ্ছে যেটা বললাম যে ডায়াবেটিস থেকে ব্যথা, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ওটা কিন্তু হাড়ের ব্যথা নয়, সেটা কিন্তু অবশ্যই নার্ভের ব্যথা, ওটা বাতের ব্যথাও নয়, ঠিক আছে। তো এরকম আলাদা করে কিন্তু দেখা যায় যে একটা অজানা, অনেক সময় ইডিওপ্যাথিক হয়, মানে কোনো কারণ নেই কিন্তু মাংসগুলো খুব কামড়ে ধরছে, মাংসটা কামড়ে ধরছে। অনেক সময় দেখা যায় যে কি আছে, এমনি সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ কোনো সময় একটা ব্যথা শুরু হয়ে গেল, তার থেকে ব্যথা মানে বোঝা যায় যে ওটা নার্ভের কী কী থাকে, এটা একটু বলে দিই। একটা হচ্ছে পেইন থাকে, পেইনগুলো অনেক সময় কি হয় যেন খোঁচা দিচ্ছে, ঠিক আছে, এগুলো খোঁচা দিচ্ছে এমন একটা পেইন থাকে। আবার অনেক সময় কি হয় নামনেস চলে আসে, মানে কি হয় যেহেতু বলছি যে নার্ভ ড্যামেজ হয়, সেখানে কি সেন্সেশন কম হয়ে যায়, হাত পায়ের হয়তো যে গেছে ঠিকমতো সেন্সেশনগুলো ফিল করতে পারছে না, এক্স্যাক্টলি। তারপরে আরেকটা অনেক সময় ঝিঁঝি ধরার একটা ব্যাপার থাকে, হ্যাঁ, টিংলিং সেন্সেশন যেটা বলি, সেটা ঝিঁঝি ধরা বলতে পারি। তো এই ব্যাপারগুলো কিন্তু থাকলে অনেক সময় আমরা যখন এই ব্যাপারগুলো ফিল করি, বুঝতে হবে যে এটা হ্যাঁ নার্ভের প্রবলেমই অবশ্যই। মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন আমি একটু ব্যথার প্রসঙ্গ থেকে বাইরে আসছি, কারোর হাত কাঁপছে বা হাত পা কাঁপছে, সেটাও তো নার্ভ জনিত সমস্যার কারণেই হয়। এটাও কিন্তু একটা নার্ভের রোগ। এই যে হাত কাঁপা খুব একটা মানে নাম আমরা খুব শুনে থাকি, যে যদি রোগের কথা বলি তাহলে কিন্তু পার্কিনসন বলে একটা ডিজিজ হয়, সেটা কিন্তু এই ব্রেন থেকেই হয়। ব্রেনের মধ্যে কিছু আমাদের কি বলবো পদার্থ থাকে, যেটার অভাবে দেখা যাচ্ছে যে ডোপামিন বলে একটা জিনিস থাকে আমাদের ব্রেনে, সেটার ঘাটতিতে দেখা যায় যে এই নার্ভের ব্যথা, মানে হাত কাঁপা, ট্রেমলিং হওয়া, এগুলো হয় আর কি, যেগুলোকে আমরা অনেক সময় দেখেছি যে পার্কিনসনের ক্ষেত্রে, এটাকে পার্কিনসন বলা হয় সাধারণভাবে, এবং দেখা যাচ্ছে যে সে তাদের কনফিডেন্স লেভেলও হারিয়ে যায় হাঁটতে গিয়ে, মানে যদি হাঁটছে আসছে, হট করে যদি কোনো একটা কারণে থেমে গেল, হয়তো হোঁচট খেয়ে পড়ে যাবে, কারণ হচ্ছে তাদের একটা হাঁটার ফ্লোটা থাকে কিন্তু পাগুলো আটকে গেল। এগুলো কিন্তু মানে কি বলবো সাইকোলজিক্যালও কিছু ব্যাপার ট্যাপার থাকে, যে হট করে তাকে যেই বাধা দিল কাজটা করতে, মানে হাঁটাটাতে বললো যে দাঁড়াও, হয়তো সে কন্ট্রোল করতে পারে না মোশনটা, তাই ওপরের পার্টটা মোশনের দিকে থাকে, নিচের পার্টটা থাকে হচ্ছে আটকে যায়, তখন সে পড়েও যায়, পড়ে দাঁত মুখ ভেঙে যায়, পার্কিনসন এরকম বড় বড় ঘটনা ঘটে আমরা দেখতে পেয়েছি। এটা একটা কিন্তু নার্ভেরই অসুখ। বেশ, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে নার্ভের সমস্যা তো একাধিক রয়েছে, কিন্তু মূলত যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাইছি যে নার্ভের থেকে যে ব্যথাগুলো হয়, সেই ব্যথাগুলো হয়তো অনেকেরই হয়, এবং সুমিতা, এখানে কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সম্ভাবনাটা কোথাও একটা বাড়তে শুরু করে, মানে এরকম কোনো ব্যাপার রয়েছে? এক্স্যাক্টলি, এই যে নিউরোপ্যাথি যেটা, সেটা সাধারণভাবে দেখা যায় যে 50 আপ বা 55 এরকম মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে নিউরোপ্যাথির ব্যাপারটা, যেটা বললাম, মানে হাত পায়ে যে ব্যথাটা, নার্ভের ব্যথাগুলো, সেগুলো কিন্তু সাধারণত দেখা যায়। আরেকটা যেটা বলছিলাম যে এই নার্ভের ব্যথার মধ্যে আরেকটু এই যেহেতু বয়সটা আসলো, যে উইকনেস নাকে খুব, হাঁটতে চলতে কষ্ট, দুর্বল, ঠিক করে কিছু ধরতে পারছে না, নার্ভের প্রবলেম, সেখানে ব্যথাও থাকে। আবার চলাফেরাতে কষ্ট, ঠিক মতো চড়তে পারে। আমরা অনেক সময় দেখি তার কিন্তু কোনো স্ট্রোক টোক হয়নি, কিন্তু ভদ্রলোক রাস্তা দিয়ে যখন হাঁটছে, মানে একটু হাঁটুটা ভাঁজ করে হাঁটে, আর যেন কেমন টেনে কষ্ট বয়ে নিয়ে যাওয়া, এরকম আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে। এগুলো কিন্তু নার্ভের প্রবলেম থেকেই হচ্ছে। আয়ুর্বেদ চিকিৎসাটি কিভাবে প্রভাব ফেলতে পারে বা ধরুন স্বস্তি দিতে পারে মানুষজনকে নার্ভের সমস্যা থেকে? আচ্ছা, এই যে মানে নার্ভের সমস্যা যেমনি হতে সময় লাগে, তেমনি কিন্তু এটা ঠিক হতেও কিন্তু অবশ্যই টাইম লাগবে। কিন্তু এটাকে ফেলে রেখে যে নিউরোপ্যাথিটাকে যদি আমরা মানে বা নার্ভের যে এই ব্যথাগুলোর যে আলোচনা করছি, এটার কোনো ভালো চিকিৎসা করা হলো না, ওটাকে ফেলে রাখা হলো দিনের পর দিন, তাহলে কিন্তু ওটা ডিটোরিয়েট করতে থাকবে, আরও খারাপের দিকে যাবে কিন্তু, ঠিক আছে। কিন্তু এটার যদি সঠিক চিকিৎসা করা হয়, যেটা ক্যালকাটা আয়ুর্বেদে করা হয় আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে, এটাকে কিন্তু ইমপ্রুভ কিন্তু আস্তে আস্তে করানো যায়। তাতে কি হয়, দুটো তিনটে ব্যাপার হয়।
ব্যথার প্রকোপটা আস্তে আস্তে কমতে থাকে। সেকেন্ড যেটা হয় যে মাংসপেশির যে ক্ষমতাটা সেটাও কিছুটা বাড়তে থাকে। এমনিতেই দেখুন যত বয়স বাড়ে মানুষের শারীরিক ক্ষমতাটা কমতে থাকে, কিন্তু তার সাথে দুর্বলতাও বাড়ে। তার সাথে যদি এই সমস্যাটা থাকে ব্যথা বা নিউরোপ্যাথির কথা যেটা বলছি, তাহলে কিন্তু মানুষ আরও মানে কি বলবো অকেজো হয়ে যেতে থাকে, মানে তার কিন্তু অ্যাক্টিভিটি আরও কমে যাবে, বিভিন্ন সমস্যা আরও তার সাথে যোগ হয়ে যাবে। তার জন্য কি করতে হবে যে নিউরোপ্যাথি যাদের আছে তাদেরকে কিন্তু অবশ্যই চিকিৎসার একটা মধ্যে আসতে হবে। এসে কি করতে হবে, শরীরটাকে যা কন্ডিশন আছে তার থেকে ইমপ্রুভ করতে হবে, তার মাসেল পাওয়ারটাকে বাড়াতে হবে, তার যে সমস্যাগুলো সেগুলোকে আস্তে আস্তে কমিয়ে নিতে হবে। আর এই যে ক্যালকাটা আয়ুর্বেদের যেটা আছে আর কি, সেই আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কি হয়, অনেকগুলো কিন্তু প্যারামিটার দেখতে হয়। মানে সেখানে একটা হচ্ছে তো বডিকে ডিটক্স করার দরকার আছে, কারণ অনেক সময় দেখা যায় অ্যালকোহল থেকে যারা অত্যাধিক ড্রিঙ্ক করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নার্ভের সমস্যা আসে। দেখা যায় যে তাদের হাত কাঁপছে, যারা ওরকম দেখেও লোককে চেহারা দেখে তার সাথে এই হাতের কাঁপা দেখে অনেক সময় কিন্তু জাজ করা যায় এ কিন্তু অ্যালকোহলিক, মানে খুব ড্রিঙ্ক করে, ওভার ড্রিঙ্ক করে, ঠিক আছে, বা রেগুলার ড্রিঙ্ক করে একটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সে মানে ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু ঠিক করতে গেলে বডিকে ডিটক্সিফাই করতে হবে, বডির থেকে টক্সিনটা বের করতে হবে, আয়ুর্বেদিকের একটা বড় পার্ট। তার সাথে মেডিকেশন নিতে হবে যাতে নার্ভটাকে স্ট্রং করা যায়, মাসেল পাওয়ার বাড়ানো যায়। এই যে ব্যাপারগুলো, যে নার্ভ ড্যামেজ হয়ে গেছে মানে 100% হয়তো পুরো ফিরে যাবে না আগের জায়গায়, কিন্তু সেটার যতটা ড্যামেজ হয়েছে তাকে কতটা রিকভারি করা যায়, তার মধ্যে বিভিন্ন ধরনের মেডিসিন আছে, তার সাথে নিউট্রিশনের ব্যাপার আছে। অনেক সময় দেখা যায় মানে অপুষ্টির কারণেও কিন্তু নার্ভের সমস্যা দেখা যায়, ঠিক আছে। তো এই সেখান থেকে পেইনও থাকতে পারে। তো এই যে পুষ্টি একটা পার্ট হলো, একটা মেডিসিনের পার্ট হলো, একটা হচ্ছে ডিটক্সিফিকেশান বডি করতে হবে, পঞ্চকর্মার পার্ট, এই সবগুলো নিয়ে কিন্তু এই ক্যালকাটা আয়ুর্বেদের ট্রিটমেন্ট হবে এবং তার মাধ্যমে আস্তে আস্তে সেই পেশেন্টকে যে কন্ডিশনে আসবে তার থেকে ইমপ্রুভ করিয়ে নেওয়া যাবে। বেশ, সেক্ষেত্রে যখন আলোচনায় আমরা ঢুকলাম এই পঞ্চকর্মার আলোচনায়, তাহলে একটু মানে ধাপগুলো শুনে নিতে চাইবো। মানে পর্দার ওপারে যে দর্শক বন্ধুরা রয়েছেন যারা একেবারে সরাসরি এই সমস্যাটা ফেস করছেন, তারা কিভাবে শক্তি পাবে ক্যালকাটা আয়ুর্বেদে আসার, তাই ধাপগুলো একবার জানতে চাইবো। হ্যাঁ, তাহলে একটু মানে প্রথম থেকে বলি স্টেপসগুলো, তাহলে সুবিধা। প্রথমে কি হয়, আমাদের কাছে একজন ক্লায়েন্ট আসেন এখানে ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদে আসেন, আসার পর তার সাথে কাউন্সিলিং করা হয়। কাউন্সিলিং করার পর তার কেস হিস্ট্রিটা নিয়ে বোঝা যায় যে তার সমস্যাটা কোত্থেকে তৈরি হয়েছে। এই যে আমি আগে বললাম যে ডায়াবেটিক কন্ডিশন, যাদের ডায়াবেটিস আছে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ইয়েটা হয়ে গেছে, যে নিউরোপ্যাথি হয়েছে। আবার দেখা যাচ্ছে কারো একটা কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে নিউরোপ্যাথি হয়েছে। কারো আছে অ্যালকোহলিক কেউ, ঠিক আছে, তো সেখান থেকে নিউরোপ্যাথি হয়েছে। তো এইগুলো কনসালটেশনের মাধ্যমে কিন্তু এই ব্যাপারগুলো জানা যায়। সেকেন্ড স্টেপ, তার জন্য কি ট্রিটমেন্ট আছে, মানে তার জন্য মেডিকেশন কি হবে, মানে ওষুধপত্র কি তাকে খাওয়াতে হবে। যদি কারো মানসিক চাপ থাকে তাহলে মানসিক চাপটাকে কীভাবে কমানো যায় এগুলো খেয়াল রাখতে হবে। তার শারীরিক যেহেতু দুর্বলতা আছে, তার মাংসপেশির কীভাবে ক্ষমতা বাড়ানো যায়, তার জন্য কি মেডিকেশন হবে, মেডিসিন হবে, সেগুলো দিতে হবে। তার কি পথ্য হবে সেই গাইডগুলো পাবে। এবং বডিকে ডিটক্সিফাই করতে হবে, যে শরীরে টক্সিন জমে গেছে, তার জন্য হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এবং মনটাকে ঠিক করার জন্য কিন্তু পঞ্চকর্মার একটা ধাপ থাকে, শিরোধারা। এই সবগুলো ব্যাপার কিন্তু রয়েছে, যেগুলো স্টেপ বাই স্টেপ করলে দেখা যাবে একজন যে কন্ডিশনে প্রথম দিন এসেছিলেন তার থেকে কিন্তু আস্তে আস্তে সে ইমপ্রুভমেন্ট হয়ে একটা বেটার কন্ডিশনে চলে যাবে। বেশ, তাহলে ওই শিরোধারার পাশাপাশি আরো বেশ কয়েকটা ধাপ রয়েছে এবং সেই ধাপে আমাদেরকে যেতে হবে এবং অবশ্যই আমরা যাব এবং পাশাপাশি আপনাদেরকেও দেখাবো যে ঠিক কোন কোন ধাপে এই চিকিৎসা পদ্ধতি কাজ করছে এবং আপনার নার্ভের ব্যথার সমস্যা মেটাতে কিভাবে ক্যালকাটা আয়ুর্বেদ আপনার পাশে থাকতে পারে। এখন আমরা ক্যালকাটা আয়ুর্বেদের পঞ্চকর্মা রুমে রয়েছি। আমরা যেটা আলোচনা করছিলাম নিউরোপ্যাথি সম্বন্ধে, নার্ভের ব্যথা সম্বন্ধে, এখন তারই পঞ্চকর্মার যে বিভিন্ন পদ্ধতিগুলো এই নিউরোপ্যাথিতে আমরা প্র্যাকটিস করি বিভিন্ন পেশেন্টের ওপরে, তারই একটু একটা ছোট একটা নমুনা দেখে নেব। প্রথমে যেই জিনিসটা করা হবে আমাদের এখানে, সেটাকে বলা হয় পত্রপিণ্ডম। পত্রপিণ্ডম মানে এই যে আপনারা একটা মানে পুলটিস তৈরি করা হয়েছে দেখছেন কাপড় দিয়ে, এর ভেতরে কি রয়েছে, মেডিকেটেড হার্বস, কিছু বিভিন্ন গাছের পাতা রয়েছে যেগুলো কিছু ঔষধীয় গুণাগুণ রয়েছে। এটা কি হবে, একটা তেলের মধ্যে, সেই তেলটাও কিন্তু মেডিকেটেড অয়েল, যার এই
এই নিউরোপ্যাথির উপরে কাজ হবে বা নার্ভের যে ব্যথা তার উপরে কাজ হবে, সেরকম একটা তেল। এই দুটোর মিশ্রণে কিন্তু এই প্রক্রিয়াটা চলবে। কি হবে, এটা কিন্তু সেই হালকা গরম তেলের মধ্যে এটা প্রথমে ডোবাতে হবে এবং তারপরে কিন্তু একটা লেপের মতো লেপ দেওয়া বা শরীরের মধ্যে এটাকে কিন্তু মানে এই হিট যেই তৈরি হবে এই দুটোর থেকে নির্যাসটা বেরোতে থাকবে এবং হিটটা কিন্তু শরীরে একটা ভালো কাজ করবে। যার মেন কাজ হচ্ছে কি, যে নার্ভের যে দুর্বলতা, উইকনেস, মাসেলের যে উইকনেস এবং যে শারীরিক যে ব্যথা, সেই ব্যথাটাকে কমিয়ে আনার জন্য। আমরা যেটা এখন দেখছি, এই পত্রপিণ্ডমের শুরু হচ্ছে, আমাদের থেরাপিস্ট এটাকে করছে। আমাদের পেশেন্টের ওপর যে অ্যাপ্লিকেশনটা কিভাবে হয় সেটাই কিন্তু আমরা এখন ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি আমাদের একজন সাবজেক্টের ওপরে। কি হচ্ছে, আমরা আলোচনা করেছিলাম যে নিউরোপ্যাথিতে কি হয়, সাধারণভাবে বেশিরভাগই দেখা যায় যে হাতে এবং পায়ে এই দু জায়গায় কিন্তু দুর্বলতা দেখা দেয় মাংসপেশির মধ্যে, এবং তার সাথে সাথে কি থাকে, ব্যথা থাকে। এই ব্যথার প্রকোপ থেকে বাঁচার জন্য বা ব্যথাটাকে কমিয়ে আনার জন্য এবং মাংসপেশির শক্তি বাড়ানোর জন্য কিন্তু এই পত্রপিণ্ডম পদ্ধতিটা করা হয়। এই পত্রপিণ্ডমটা আমরা যেভাবে পায়ে দিচ্ছি তার সাথে সাথে কিন্তু হাতেও প্রয়োগ করা হবে, যাতে হাত এবং পায়ের যে মাংসপেশি আছে, মাসেলস থাকে, তার শক্তি বাড়ানোর জন্য। আমরা আগে আলোচনা করেছি যে শক্তিটা কিন্তু নিউরোপ্যাথির জন্য কী হয়, মাংসপেশির ক্ষমতা কমে যায়, শক্তি কমে যায়। তার কি হয়, মানুষকে দেখা যায় যে হাত পা কাঁপছে, ঠিকভাবে চলাফেরা করতে পারছে না, দাঁড়াতে পারছে না। তার সাথে সাথে কি হয়, যে একটা ব্যথা তৈরি হয়, এই নিউরোপ্যাথি থেকে ব্যথা। এই দুটোর জন্যই কিন্তু এই পত্রপিণ্ডমটা অ্যাপ্লাই করা হয়। যেটা পায়ে দেখছি সেটা আমরা হাতেও একবার দেখে নেব, হাতেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা হবে আর কি। অনেক সময় আমরা পেশেন্টকে দেখতে পাই যে হাতে শক্তি নেই, ভালো করে কলম দিয়েও লিখতে পারছে না, একটা চায়ের কাপ ধরতে গিয়েও কষ্ট হচ্ছে, কোনো জামা কাপড় পরতে গিয়ে জামা কাপড়টা যে ভালো করে তুলে ধরে পরবে বা একটা গামছা চিপবে, সে ক্ষমতাটাও থাকে না অনেক সময় দেখা যায়। এবং তার সাথে সাথে বিভিন্নভাবে ব্যথার একটা প্রকোপ থাকে। এই পত্রপিণ্ডমের মাধ্যমে কি হচ্ছে, এই যে অয়েল আর হার্বস, এটার দুটোর সংমিশ্রণে যে একটা থেরাপি চলছে পত্রপিণ্ডম, এর মাধ্যমে কি হচ্ছে, এই মেডিসিনাল হার্বস আর অয়েলের এফেক্টটা শরীরের মধ্যে যাচ্ছে, এখানে মাংসপেশির ক্ষমতা বা শক্তি বাড়াচ্ছে। আর ধীরে ধীরে কিছুদিন নেবার পর, এই থেরাপিটা নেবার পর বা এই পঞ্চকর্মা পদ্ধতিটা করার পর মাংসপেশির শক্তিটা বাড়বে এবং তার সাথে সাথে কী হবে, যে ব্যথার যে অতিরিক্ত কষ্ট, সে তার থেকে কিন্তু আস্তে আস্তে রিলিফ পাবে পেশেন্ট। আমাদের এই পত্রপিণ্ডমটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আরেকটা পদ্ধতিতে যাব, সেটা হচ্ছে স্নেহন। এই পদ্ধতিটার মাধ্যমে কি হবে, একটা তেলের মালিশ হবে, যেই তেলটা হচ্ছে একটা মেডিকেটেড তেল, বিভিন্ন গাছগাছড়া থেকে নির্যাস সংগ্রহ করে একটা তেল তৈরি করা হচ্ছে। এবার এই তেলের কিন্তু মালিশ হবে, যেটাকে আমরা স্নেহন বলবো। এক সময় দেখা যায় যে বডিতে টক্সিন জমে যাচ্ছে, যারা ধরুন খুব বেশি অ্যালকাহলিক বা কোনো মেডিসিনের সাইড এফেক্ট থেকে অনেকের এই নিউরোপ্যাথি সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডিটক্সিফাই করার দরকার আছে শরীরকে। শরীর থেকে বর্জ্য পদার্থ বা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেটার প্রথম স্টেজ যেটা দেখব আমরা, সেটা হচ্ছে আমাদের এই স্নেহন। স্নেহন হচ্ছে তেলের অ্যাপ্লিকেশান, অয়েল, মেডিকেটেড অয়েল, যেই তেলগুলো আমরা এখানে ব্যবহার করি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের তেল একসাথে করে সেটাকে একটা পার্টিকুলার টেম্পারেচারে এনে সেই তেলটা কিন্তু অ্যাপ্লাই করা হয়, যাতে বডিতে তার একটা পজিটিভ এফেক্ট হয়। ডিটক্সিফিকেশনের কাজে কি হচ্ছে, এখানে মাসেলের কিন্তু টোনটা ঠিক রাখছে। মাসেলের যে একটা টোন থাকে, অতিরিক্ত শক্তও মাসেল ভালো না, আবার অতিরিক্ত নরম মাসেলও ভালো না, যে সঠিক টোনটা, সেটার ওপরে কিন্তু এটা কাজ করবে। এবং তার সাথে সাথে কি হচ্ছে, যে রক্ত চলাচল, ব্লাড সার্কুলেশন যেটা বলি, আমাদের যখনই যে কোনো অঙ্গ, আমাদের শরীরের যে কোনো অংশে যদি ব্লাড সার্কুলেশন ঠিক না হয়, সেই জায়গায় কিন্তু সঠিক পুষ্টি যায় না, সেখানে সঠিক কিন্তু ওষুধ পৌঁছয় না, বা আমরা মুখ দিয়ে যা খাদ্য খাবার খাই সব কিন্তু ব্লাডেই যায়।
প্রয়োজনীয় জিনিসগুলো, অপ্রয়োজনীয়গুলো শরীর থেকে বেরিয়ে যায়। এবার প্রয়োজনীয় জিনিসগুলো যাতে প্রত্যেকটা কোষে যায় তার জন্য ব্লাড সার্কুলেশনটা সুন্দর হওয়া দরকার, এবং এই পদ্ধতির মাধ্যমে কিন্তু শরীরের ব্লাড সার্কুলেশনটা সুন্দর করা হয়, ব্লাড সার্কুলেশন বাড়ানো হয়। আপার বডি পার্টে কিন্তু এখন এই স্নেহনটা করানো হচ্ছে। আয়ুর্বেদা এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে কিন্তু আমরা শুধু একটা সিমটোমেটিক রিলিফ দেওয়া হয় না, মানে ধরুন কারো ব্যথা হয়েছে, ব্যথাটাকে কমিয়ে দেওয়া হলো, শুধু তাই নয়, ব্যথার উৎসটা, তার জন্য কিন্তু এটা হোল বডির ট্রিটমেন্ট হয়, শরীর এবং মন দুটোরই কিন্তু চিকিৎসা করতে হয় এই আয়ুর্বেদাতে। এবং তার জন্যই কি হয়, একদম জ্বর থেকে বা একদম যেটাকে বলা হয় একদম রুট কজ, যেটা একদম গোড়া থেকে কিন্তু রোগটাকে সারানোর প্রচেষ্টা করা হয় এই আয়ুর্বেদিকের মাধ্যমে। তার জন্য সারা শরীরের যেহেতু চিকিৎসা হয়, তাই প্রত্যেকটা অঙ্গের কিন্তু নজর রাখতে হয় যে কোথায় কি কি করার প্রয়োজন, এবং সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু সেভাবেই হয় আমাদের এই ক্যালকাটা আয়ুর্বেদে। এখন কিন্তু হাতে এবং শরীরের ওপর ভাগে কিন্তু এই স্নেহনের প্রক্রিয়াটা চলছে। এবার আমরা যে পদ্ধতিতে যাব সেটাকে বলা হয় শোধন। শোধনটা কি, মানে শোধন করা মানে ডিটক্সিফাই করা, তো যেটা বললাম আমরা শরীরকে টক্সিনটা সরিয়ে দেওয়া, তারই আরেকটা পার্ট আমরা শোধন, মানে হচ্ছে সেখানে বাষ্পের মাধ্যমে একটি চেম্বারের মধ্যে পেশেন্টকে রাখা হয় এবং সেখানে একটা মেশিনের সাহায্যে বাষ্প তৈরি করা হয় সেই চেম্বারের ভিতরে, এবং সেই বাষ্পের মাধ্যমে কী হয়, শরীরের যে লোমকূপগুলো সেগুলো খুলে যায় এবং সেখান থেকে ওই স্টিমের মাধ্যমে শরীর থেকে ঘামের দ্বারা কিন্তু শরীর থেকে টক্সিনটাকে বের করে দেওয়া হয়। এখন এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, এই চেম্বারের মধ্যে পেশেন্টকে বসিয়ে দেওয়া হয়, এমনভাবে তাকে সেট করতে হবে পেশেন্টকে বসিয়ে, যাতে ভেতরে যে বাষ্পটা তৈরি হবে সেটা যাতে বেরিয়ে না যায়, ভেতরেই যাতে বাষ্পটা ঘোরাফেরা করতে পারে, এবং শরীরে একটা হিট তৈরি হবে, এবং হিট তৈরি হয়ে কি হবে, যে লোমকূপগুলো আছে সেগুলো খুলে যায় এবং ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিনটাকে বের করে দেয়। মেশিনটা আমাদের এখন চলছে, যেটা বাষ্প তৈরি করছে, এবং পেশেন্টের শরীরে, সারা শরীরে কিন্তু সেই বাষ্পটা লাগছে, এবং তাতে কি হচ্ছে, শরীরে যে হিট তৈরি হচ্ছে সেই হিটটা লাগছে, সেই হিটের মাধ্যমে কি হচ্ছে যে শরীর থেকে ঘামটা বেরিয়ে টক্সিনটাকে রিলিজ করে দিচ্ছে। এবার পেশেন্টকে বের করতে হবে সেই চেম্বারটার থেকে। এবার পেশেন্টকে কেন আমরা এখন দেখাচ্ছি, দেখুন ওনার গা একেবারে ঘামে ভিজে গেছে, মানে জল আর ঘাম একসাথে কিন্তু মিশে গেছে, বাষ্পগুলো এবং ঘামটা একসাথে মিশে গেছে, এবং পুরো শরীর দিয়ে দেখুন জল পড়ছে, এতটাই ঘাম তৈরি হয়ে যায়। ঠিক আছে, এর কিছু নিয়ম আছে যে কাদেরকে এটা করা যাবে, কাদের করা যাবে না, এগুলো সব নিয়ম আছে, সেগুলো যখন ডাক্তারবাবুরা আলোচনা করবেন, পুরো বিস্তারিত জানে পেশেন্টের সম্বন্ধে, তখন তাদের কিন্তু পুরো ডিটেলসটা নিয়ে, কেস হিস্ট্রি নিয়ে, তারপরেই কিন্তু এগুলো নির্ধারণ করা হয় যে কার জন্য এই স্নেহনটা করা যাবে, কাকে দেওয়া উচিত। আগে যেটা করা গেল যে স্নেহন, এবার যেটা শোধন করা হলো যে কাকে করা যাবে, এইভাবে স্টিমটা দেওয়া যাবে কিনা, ওনার শরীর পারমিট করবে কিনা, সব কিছু দেখে একজন স্পেশালিস্টের আন্ডারেই কিন্তু এই কাজগুলো সব সম্পূর্ণ হয়। আর আমাদের এই পঞ্চকর্মার এই পার্টগুলো কিন্তু এখানেই শেষ হচ্ছে। এবং শুধুমাত্র আয়ুর্বেদের চিকিৎসা যেমন রয়েছে, তেমন সুমিতদা একটু আগেই বলছিলেন যে বেশ আরও কয়েকটা ধাপ রয়েছে সুমিতদা। যেমন ধরুন, আমি যদি শারীরিকভাবে দুর্বল হই তাহলে তো আমাকে নার্ভের সমস্যার সম্মুখীন হতেই হবে, তাহলে আমি যদি শারীরিকভাবে দুর্বল না হই তাহলে হয়তো সেই সমস্যাটা কম হবে। তাহলে নিজেকে কিভাবে শারীরিকভাবে শক্ত সামর্থ্য রাখবো আমরা? প্রথম কথা হচ্ছে, যে কোনো মানুষের নিজেকে সুস্থ রাখার জন্য একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা উচিত। ঠিক আছে, আমরা যতই বিজি লাইফ লিড করি না কেন, আমাদের যতই মানে ফাস্ট লাইফ হোক না কেন, যে কোনো বয়সের, সেটা একটা স্টুডেন্টের থেকে শুরু করে একজন প্রাপ্তবয়স্ক, সবার জন্যই বলবো যে সবার কিন্তু একটা সঠিক নিয়মের মধ্যে চলা উচিত। নাহলে কিন্তু আমাদের কর্মক্ষেত্রেও আমরা যেটার জন্য পাগলের মতো দৌড়চ্ছি, যে কাজ কীভাবে কমপ্লিট করবো, সেখানেও কিন্তু একটা বিঘ্ন ঘটবে, একটা ব্যাঘাত ঘটবে কিন্তু অবশ্যই। ঠিক আছে, কারণ ধরুন আপনি যদি সুস্থ
সুস্থই না থাকেন, আপনার শারীরিক মানে ক্ষমতাই যদি না থাকে যে আপনি 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করবেন, তাহলে কিন্তু সেই ক্ষমতাটা যদি আপনার না থাকে তাহলে সেই কাজটাও আপনি করতে পারবেন না। আলটিমেটলি আপনি যেটার জন্য আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য চেষ্টা করছেন, আপনি মানে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করছেন, আরও এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেখানে একটা বাধা চলে এলো। তার জন্য প্রত্যেক মানুষের উচিত যে ছোটোবেলা থেকেই কিন্তু নিজেদের সন্তানদেরকে গাইড করা, একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকা, সেখানে এক্সারসাইজ কিন্তু অবশ্যই থাকা উচিত, যেখানে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে, আমাদের মাসেলসগুলোর স্টিফনেস আসবে না, জয়েন্টগুলো ঠিক মতো মানে মুভমেন্ট করবে, এবং তার সাথে সাথে কী হবে, আমাদের এনার্জি লেভেল বেশি থাকবে। তার সাথে কী হবে, পাশাপাশি আমাদের একটা খাদ্য খাবার এমন থাকা উচিত যেই খাদ্য খাবারের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের যতটা পুষ্টি দরকার, সেটা প্রত্যেকটা কোষের পুষ্টি দরকার, সেটা নার্ভের সেল যেটা আছে সেটারও পুষ্টি দরকার, আমার স্কিনের সেল যেটা আছে সেটারও পুষ্টি দরকার। সারা শরীরের যেন সঠিক পরিমাণে পুষ্টি, বিভিন্ন পুষ্টি পায় বা পুষ্টিগত মান ঠিক থাকে আমাদের খাদ্য খাবারে, সেটা একটা নজর রাখতে হবে। সেদিকে থেকে সুমিতা, ঠিক খাদ্য তালিকায় কি কি রাখা উচিত, মানে কত পরিমাণ কার্বোহাইড্রেট বা প্রোটিন থাকলে বা ফ্যাট থাকলে, এগুলো তো সবটাই জরুরি একটা মানুষের শরীরে। একটা মানে স্ট্যান্ডার্ড বলবো একজনের মানুষের জন্য মোটামুটি তার যা মানে হওয়া উচিত সেটা হচ্ছে তার খাদ্য খাবারের মধ্যে মোটামুটি সে যদি একটা স্ট্যান্ডার্ড ফিগার মেনটেন করে বা মানে সুস্থ মানুষ, তার জন্য মোটামুটি 50% যদি আমরা কার্বোহাইড্রেট নিই, 30% প্রোটিন আর 20% ফ্যাট, এটা খেলে কিন্তু আমাদের সব কিছুই আমাদের শরীরে যেহেতু দরকার, এগুলো কিন্তু আমাদের এইভাবে মেনটেন করলে খুব ভালো। ঠিক আছে, এটা গেল। আবার যদি আমি বলি যে অন্যভাবে যদি বলি, তাহলে আমার যদি প্রোটিনের মাত্রাটা ঠিক রাখতে হয় 0.8 গ্রাম পার কেজি, এটা একটু টেকনিক্যাল টার্ম হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের সেন্টারে আসতে হবে, এক্সপার্টরা বুঝিয়ে দেবে, তাদেরকে ডায়েট চার্ট করে দিতে পারে যে তার সমস্যা অনুযায়ী কিভাবে তাকে কি খাদ্য খাবার খেতে হবে, কি খাবেন এবং কি খাবেন না, সব কিন্তু পরামর্শ এখান থেকে দেওয়া হয়। একটা কথা তো এই তো আমি বলবো যে মানুষের যখন ঘুম হয় তার শরীরের সাথে সাথে তার ব্রেনটাকেও কিন্তু রেস্ট দেওয়া হয়, বিশ্রামের প্রয়োজন। সারাদিন কাজ করছে, শরীর যেমন কাজ করছে আমাদের ব্রেনও কাজ করছে, তখন কিন্তু মানুষ যখন মানে ঘুমের সময় কি হয়, তার শরীরটাকে, যেটা ব্রেনও একটা শরীরের পার্ট, সেটাকেও কিন্তু রেস্ট দেয়। এবার যাদের অতিরিক্ত মানসিক চাপ আছে সেক্ষেত্রে কি হচ্ছে, ব্রেন কিন্তু সেই সঠিক সময় রেস্ট পাচ্ছে না, আর মানসিক চাপ থাকলে কি সেই ঘুমের বিঘ্ন ঘটে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু নার্ভের বিভিন্ন সমস্যা আসতে পারে বা আমরা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এগুলো। এবং যখন স্ট্রেস লেভেল খুব হাই হয়ে যায় মানুষের, যখন মানুষ আর স্ট্রেসটাকে মানে সামলে উঠতে পারে না, তখনই তো সমস্যাগুলো দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু মানুষের অবশ্যই নজর রাখা উচিত কী করলে স্ট্রেসটাকে কন্ট্রোল করা যায়। তার জন্য বিভিন্ন ধরুন মেডিটেশন আছে, শিরোধারা বলে একটা পদ্ধতি আছে, যেটা আমরা অনেক সময় আগেও দেখিয়েছি। আমাদের শিরোধারার মাধ্যমে কিন্তু মানুষের যে মানসিক চাপ সেটাকে কিন্তু কন্ট্রোলে আনা যায়। বেশ, এবং সেক্ষেত্রে আলোচনা করতে করতেই আমরা শুরুর দিকে একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম যে যারা ধরুন একটা বয়সের পর এই রোগটা বাড়তে শুরু করে, এবং সব থেকে বড় কথা ডায়াবেটিস হোক বা যে কোনো ক্রনিক রোগ, তাদের ক্ষেত্রে তো নার্ভের সমস্যাটা একটু বেশিই দেখা দেয়, কিন্তু পাশাপাশি আমরা এরকমও দেখেছি যে সুগার অর্থাৎ ডায়াবেটিস অনেক বাচ্চাদের শরীরেও হানা দেয়। অনেক কম বয়সী বাচ্চারা, যারা কম বয়সী মানুষজন, তারাও কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়। এটা হয় না তেমন নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই বাচ্চাদের ক্ষেত্রেও কি নার্ভের সমস্যাটা মাথাচাড়া দিতে পারে? হ্যাঁ, দেখুন, ডায়াবেটিসটা এমন একটা জিনিস যেটা অনেক অসুখ বিসুখকে ডেকে নিয়ে আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ও হতেই পারে, কারণ ওটা হচ্ছে একটু কি বলবো, সাধারণভাবে আমরা টাইপ 2 ডায়াবেটিসটা দেখি বড়দের ক্ষেত্রে, যেটা হয়, যেটা লাইফস্টাইল রিলেটেড প্রবলেম আমরা বলি, আর যেটা খুব মানে চোখের সামনে ঘুরে বেড়ায়। এছাড়াও টাইপ 1 ডায়াবেটিস আছে, যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত, যদি হয় সেটা টাইপ 1 ডায়াবেটিসই হয় সাধারণত, টাইপ 2 ডায়াবেটিস না। তো হ্যাঁ, এগুলোর থেকে যে কোনো নার্ভের সমস্যা কিন্তু আসতেও পারে। সুমিতাকে বলবো খুব সংক্ষেপে যদি কিছু বার্তা দেওয়ার থাকে, মানে আমরা অনেকেই অনেক সমস্যা সবসময় এড়িয়ে যাই, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে একটা কথাই বলবো যে দেখুন, আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারছি, কিন্তু সবগুলো যে খুব সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা থাকে বা সঠিক থাকে সেটা কিন্তু নয়। ঠিক আছে, তার জন্য একটাই কথা বলবো, যখন কোনো হেল্প দরকার হয়, কোনো এক্সপার্টের হেল্প নিন, সাহায্য নিন, যারা অভিজ্ঞ এই বিষয়ে। একটা এমন কোনো ক্লিনিকে আসুন যেখানে এর সঠিক মানে ব্যাখ্যা আছে এবং সঠিক চিকিৎসা পদ্ধতি আছে। আর ক্যালকাটা আয়ুর্বেদ হচ্ছে তেমনই একটা জায়গা। এই ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই ধরনের সেট আপ কিন্তু খুব মানে
নেই বললেই চলে, কারণ মানে দেখাই যায় না আর কি, ঠিক আছে। যেখানে আয়ুর্বেদের যত ধরনের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে, সব কিছুর ব্যবস্থা আছে, সব পদ্ধতির ব্যবস্থা আছে, একেবারে। একবার এসে যেহেতু দেখুন। আপনাকে ক্যালকাটা আয়ুর্বেদে আসতে হবে, তাই ঠিকানাটা একবার বলে রাখি। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদ আপনাদের সেবায় সব সময় নিয়োজিত। এখন এই পর্বের সময় বলছে আমাকে বিদায় নিতে হবে। অবশ্যই ধন্যবাদ জানাবো সুমিত দাকে। ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরী ছিলেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ সুমিত দা তোমাকে। পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। এখন এ পর্যন্তই, নমস্কার।